গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি এখনো পর্যন্ত। আর বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তার আগেই বলি যে গতকালের ভিডিও করে রেখে আমি কিন্তু আপলোড করেছি, না আপলোড করতে পারিনি। আপলোড করলে তো তোমরা দেখতেই পেতে। আপলোড করার আর সময় পাইনি, কারণ ভিডিও করেছিলামই ধরো 9টার পরে। তারপরে তো ব্যাস হয়ে গেল। আর টিকিট 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 তারপরে দেখলাম যে না, ফোনে তো মানে নেট একদম টিকিট টিকিট চলছে। সেই জন্য দেখলাম যে এটা রাত্রি 12টায় হয়তো আপলোড করে যাবে তোমাদের কাছে, মানে পাবলিক হবে। তো দরকার নেই, আমি সকালেই করব। এবার সকালে ভেবে সকালেও ছাড়তে পারলাম না, তোমরা যা বোঝোই যে একদম হয় না। যার জন্য দুটো করে ভিডিও দিতাম, সেখানে একটা করেই সর্বসাকুল্যে দিতে পারছি। অনেক চেষ্টা করেও ফেলিওর হয়ে গেলাম। তো যাই হোক, ফিরে এলাম। টিনুর দেখলাম ভিডিও। শুধু টিনুরটাই আমি দেখতে পেয়েছি এখন পর্যন্ত। হ্যাঁ, চা খেতে বসে দেখি, সন্ধে টন্ধে দিয়ে চা খায়, ছেলের বাবা দোকানে চলে যায়, তখন আমি একটু চা খাই একা একা বসে বসে। ভালো লাগে, তখন একটু ভিডিওটা আমি নেড়ে চেড়ে দেখি, যে দেখি সামনে কাকে পাচ্ছি। তো আমার হোম পেজে এলো, দেখলাম তখন টিনুকে। টিনুর চোখ ছলছল করছে, দেখে খারাপ লাগছে, জানো তো, খুবই খারাপ লাগছে। খারাপ লাগছে, কিন্তু দেখো ওর এই সিদ্ধান্ত, ওর যে থাম্বনেল দিয়েছে, সব কিছু ভুলে যাওয়া, দূরে থাকা, আমাকে সবাই কেউ যেন না চেনে এমন জায়গায় ও চলে যাবে। তারপরে ও ভিডিওর মধ্যেও বলল যে আমি না তো এতদিনে তোমাদের উত্তরটা দিচ্ছি, আমাকে যেন আর কেউ চিনতে না পারে, আমি যেখানে যাব সেখানে আমাকে যেন কেউ চিনতে না পারে, আমাকে নিয়ে কোনো মন্তব্য না করে, মানে ওকে নিয়ে কেউ কিছু বলা বা কোনো বিষয় নিয়ে টিনুকে টানা, এইগুলো ও আর চাইছে না, চাইছে না। যার জন্যই থাম্বনেলটা এরকম দিয়েছে। এবং যখন বলছিল এই ফ্ল্যাটটা ছেড়ে দেবে, ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে তো চলে গেল। আজকে ওর মাস্তুতো দাদা এসে তো নিয়ে গেল, তার ফ্ল্যাটেই নিয়ে গেছে, নয়ডাতে নিয়ে গেল। এবং সেখানে যাওয়ার আগে ফ্ল্যাটটা যখন আজ কদিন ধরেই যখন ও প্যাকিং করছে, তখনও এতটাও ভেঙে পড়েনি। কিন্তু যেহেতু ছোটো ঠাম্মির কাছে ছিল, ছোটো ঠাম্মির ড্রেসিং টেবিলটা দিয়ে দিল, ছোটো ঠাম্মির তো ড্রেসিং টেবিলটা দিয়েছিল, এবং সেটা টিনু নিজের বুদ্ধিতে খুব সুন্দর করে কি বলবো, মেকওভার করেছিল। মেকওভারই তো বলে। যাই হোক, ভুল হলে তোমরা একটু ধরিয়ে দিও। সবসময় না সব কথাটা মাথার মধ্যে আসে না, জানো তো, জানলেও ভেতরে থেকে যায়, অজানা থেকে যায়। অনেকে ভাববে হয়তো জানি না, ফানি না। এই সব ছোটোখাটো ব্যাপারগুলো না, মানে ছোটোখাটো বলবো না, ছোটোখাটো বড়োখাটো ওইসব না, আসেই না মাথায় সেই মুহূর্তে, পরে আবার মনে পড়ে। তো যাই হোক, যেটুকু যা মনে আছে, মানে মনে হলো ওর ভিডিও দেখে, টিনির ভিডিও দেখে, তো আমি সেইটা তার উপরে কিছু বক্তব্য রাখবো। হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে। কোনো মানুষের চোখের জল যখন ফেলে না, দেখে খারাপ লাগে। এবং হাজার বড় শত্রুও যদি আমার সামনে এসে কাঁদে কোনো দুঃখ কষ্টে, হয়তো আমি তার কিছুই উপকারে লাগবো না। হয়তো সে আমার আমি জানি সে আমার শত্রু। হয়তো আমার এই মানে কী বলবো, দুর্বল মনটার সুযোগ নিয়ে হয়তো সে আবার কিছু বড় শত্রুতা করবে। কিন্তু তবু না, মানুষ হয়ে মনে হয় দুঃখ দেখে, চোখের জল দেখে না ভীষণ খারাপ লাগে, জানো তো, ভীষণ খারাপ লাগে। তখন সেই মুহূর্তটা না মনে হয় যেন, না বাবা, তুমি যেখানে যাই করো ভালো থাকো, সবাই ভালো থাকো, এইটাই মনে হয়। যাই হোক, টিনুর চোখের জল দেখেও আমার ঠিক তাই মনে হয়েছে। টিনু ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, তার চোখের জল পড়ছে, ফ্ল্যাটটার উপর মায়া পড়ে গেছে, খুব স্বাভাবিক। এই নিয়ে 3 নম্বর ছাড়লো, 4 নম্বরে ঢুকবে। নয়ডাতে এখন দাদার কাছেই আছে। দেখো, আমি কিন্তু টিনুকে নিয়ে বা যাক সবাইকে নিয়েই, হ্যাঁ, নিরপেক্ষ ভিডিও করা শুরু করেছি। পজিটিভ নেগেটিভ দুটোই আমি করব, বোঝাতে পারলাম। এবং পজিটিভগুলোও কিছু বক্তব্য রাখবো, এবং নেগেটিভও কিছু বক্তব্য রাখবো। আমি নিরপেক্ষ ভিডিও করা শুরু করলাম বেশ কিছু মাস আগের থেকে, কারণ আমি দেখলাম নিরপেক্ষ ভিডিওই একমাত্র আমার যা বক্তব্য, ভিডিও দেখে, কন্টেন্ট দেখে যা বক্তব্য, আমি সেটা পরিষ্কার করতে পারছি। এবার পক্ষপাতিত্ব করতে গিয়ে হচ্ছে কি, অনেক কিছু বুঝছি, দেখছি, জানছি যে এগুলো তো ঠিক হচ্ছে না, তখন সেগুলো নয়, পক্ষপাতিত্ব করতে গিয়ে সেগুলো বেমালুম আমাকে
মনের কষ্ট মনেই চেপে রাখতে হচ্ছে। আমি তো সেই জন্যে আসিনি এখানে ভাই। আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি। ভিডিওর মাধ্যমে যেটা ভালো দেখবো ভালো অবশ্যই বলবো, যেটা মন্দ দেখবো সেটা মন্দ বলবো। হ্যাঁ, আমার নজরে, কার নজরে কী হচ্ছে তো আমার বলার কথা নয়। আমি আমার ভিডিওতে আমার কি মনে হলো সেই বক্তব্যই আমি পরিষ্কার করে তোমাদের কাছে রাখতে এসেছি। এবং এই ধরনের নিরপেক্ষ ভিডিও যেদিন থেকে আমি করা শুরু করেছি, আমি মনে করছি আমি ভীষণ পিসফুল, মানে ভীষণ শান্তি লাভ করছি। আগে না কিরম লাগতো, যা বললাম এই বললাম, কি জানি কি যদি কিছু মনে করে, যদি কিছু মাইন্ড করে। এখন আর ওটা মনে হয় না, কিচ্ছু মনে হয় না। এখন খুব শান্তি পাই আমি ভিডিও করে, কারণ আমি নিরপেক্ষ ভিডিও ছাড়া আমি আর কি করবই না, কন্ট্রোভার্সি করব না, করলে নিরপেক্ষ ভিডিওই করব। ভীষণ শান্তি পাচ্ছি। ভুল দেখলে ভুলটা বলবো, দোষ দেখলে ঠিক দেখলে ঠিকটাও বলবো। দুটোই আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে পারবো। সেই জন্যই আমি নিরপেক্ষ ভিডিও করার সিদ্ধান্তই নিলাম। তো চলো, চোখের জল ফেলছে এই 3 নম্বর ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে। মনে রেখো আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, একটু মাথায় রেখো সবাই। তো 3 নম্বর ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, দাদার কাছে গিয়ে উঠলো এবং রাত্রি 12:30 নাগাদ দাদা ওই ঘরেই শুয়েছে। টিনু যে ঘরে শুয়েছে সেই ঘরে মেঝেতেই দাদা বিছানা করে শুয়েছে। ওখানে ঠান্ডা আছে, দিল্লিতে এখনও ঠান্ডা আছে, আমাদের এখানেই ঠান্ডা আছে, দেখছো তো, চাদর গায়ে দিচ্ছি। সব জায়গায় এই কয়েকদিন হলো আবার একটু ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এবং বৌদির মেয়ে পাশের ঘরে শুয়েছে। তো এবার দাদা বৌদির কাছে উঠেছে, দাদা বৌদির কাছে থেকে ও কি আবার নতুন ফ্ল্যাট নেবে না ওখানেই থাকবে, সেই জিনিসগুলো ওর ভিডিওর মাধ্যমেই আমরা সবাই জানতে পারবো। এবার দেখো, যা অনেকের তো আবার ভেতরে ভেতরে মানে গোপন সূত্রের ব্যাপার থাকে, ভিডিও মানে ফোনে গোপন সূত্রের ব্যাপার থাকে। তা আমার ভাই ভিডিও, আমি যে ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি জীবনেও এই গোপন সূত্রের চেষ্টা জীবনে করব না। সে জায়গায় আরও দুটো বেশি ভিডিও দিতে পারলে কি করে হয় সেই চেষ্টা আমি করব। গোপন সূত্রের কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ এই জিনিস বহুদিন ধরেই চলছে, সে করে কিচ্ছু লাভ হয় না, কিচ্ছু আখেরে লাভ হয় না। যার জন্য ওই সব ঝামেলার মধ্যে আমি নিজেকে জড়াবই না কোনো দিন। কিন্তু অনেকেই তো জানে টিনুর পরবর্তী অধ্যায়ে কি হচ্ছে, জানে, যাদের সাথে যোগাযোগ আছে তারা জানে। সুতরাং তারা জানবে, তাদের ভিডিওর মাধ্যমে যদি আমি সময় পাই দেখব, আর নাহলে টিনুর ভিডিওর মাধ্যমে দেখব। তাহলেই বুঝতে পারবো যে কী করতে চলেছে, কোথায় উঠেছে, কি ওর পরবর্তী সিদ্ধান্ত কি। এটা তো এই পর্যন্ত গেল। এরপরে আমি একটু ফিরে আসি। হ্যাঁ, এতক্ষণ আমি পজিটিভলি কথাবার্তা বললাম, বোঝাতে পারছি? তোমাদের বললাম না আমি পক্ষপাতিত্ব করে ভিডিও করা ছেড়ে দিয়েছি, এবং আমি কি বলবো, নিরপেক্ষ ভিডিও করছি। হ্যাঁ, এতক্ষণ পজিটিভলি বললাম। ও যা করছে, ওর যার সাথে যাদের যোগাযোগ আছে তারা বুঝতে পারছে, ঠিক আছে, ওগুলো তাদের ব্যাপার, আমার তো কোনো ব্যাপার নেই, মাথা ব্যথা নেই। এইবার আসি আমি নেগেটিভ কিছু কথায়। আচ্ছা, তোমরা দেখেছো কি কোনো দিন আজ পর্যন্ত টিনুকে, এই 2.5 বছর ধরে আমরা তো, টিনুর আর সন্দীপের যে ঝামেলা হয়ে গিয়ে জীবনই তছনছ, মানে ওদের জায়গায় চেঞ্জ হয়ে গেল সারা জীবনের জন্য। হ্যাঁ, সারা জীবনের জন্য। সেইখানে দাঁড়িয়ে তোমরা কোথাও দেখেছো কি টিনু এই যে ফ্ল্যাট চেঞ্জ করার, মানে ফ্ল্যাটটা ছেড়ে যেতে যে দুঃখ প্রকাশ করছে, চোখের জল ফেলছে? হ্যাঁ, কোনো একটা জায়গায় অনেক দিন মায়া হয়ে যায়, তো এখানে আমি সেফ আছি, আমি বাড়িতে থাকলে, মানে ওর মোহনপুরের কথা বলছে, ওখানে আমি বা সেফ থাকতে পারতাম না, এখানে আমি দিল্লিতে ঠিক আছি, আমাকে যেন কেউ না চিনতে পারে। মানে কোনো ঝঞ্ঝাটের মধ্যে ও আর থাকতে চাইছে না। আঘাত তো অবশ্যই পেয়েছে, মানুষ হিসেবে ওদের দুজনেরই জীবনে চরম আঘাত, ওদের কষ্ট পেতে হচ্ছে দুজনের জীবনেই। সেখানে দাঁড়িয়ে সেই জায়গার ক্ষেত্রে, মানে সেই জায়গাটার থেকে আমি কোনো কথা বলবো না, কারণ সত্যি কষ্ট পেতে হচ্ছে। যতই ভিডিও করে হাসুক, যাই করুক, ঘুরে বেড়াক, যাই করুক, ওটা ওদের ভেতরে কিন্তু ওদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, দুজনকেই, সন্দীপকেও খাচ্ছে, টিনুকেও খাচ্ছে। আর ওরা যে কর্ম করেছে, কুড়ে খাওয়ার কর্মই ওরা করেছে, কিছু করার নেই। বলে না মানুষ
কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল তো ভগবান দেবেন, আমাদের কর্ম করতে পাঠিয়েছে, কিন্তু কর্মে যদি ভুল হয় সেই ফলটা তো এইভাবেই ভুগতে হচ্ছে না। আলাদা করে গাছের ফল তো আপেল কিনে আনলাম বাজার থেকে 1 কিলো, পেয়ারা কিনে আনলাম, কলা শশা কিনে আনলাম, ওই সঞ্জয়ের শশা কলা, যাই হোক, এইভাবে তো হয় না। আমাদের জীবন, মানুষের জীবনের এই কর্মফল এইভাবেই ভুগতে হয়। এইটাই হচ্ছে ওদের কর্মফল ভোগার ফলটা আমরা জানতে পারছি। বুঝতে পারলাম তো। চোখের জল, ফ্ল্যাট চেঞ্জ করছে, অনেক দিন মায়া পড়ে গেছে তো ফ্ল্যাটটায় থাকতে থাকতে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু 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 কোশ্চেন মার্ক তো থাকছেই বন্ধুরা। কিন্তু কৃষাণু তো পৃথিবীতে, কৃষাণুকে এনেছিল তো ওর মা, তাই না? টিনু কৃষাণুর মা। তাহলে কৃষাণুর জন্য আজ পর্যন্ত এই 2.5 বছরে কোনোদিন চোখের জল কেউ ফেলতে দেখেছো? ভিডিওর আড়ালে ফেলেছে হয়তো, আমি জানি না, সেটা টিনুর ব্যাপার। কিন্তু ফ্ল্যাটের জন্য যেরকম চোখের জল মুছছে, চোখ মুছছে, চোখ মুখ ভার, ফ্ল্যাটকে ছেড়ে যেতে অসুবিধা হচ্ছে, জায়গাটা ছেড়ে যেতে অসুবিধা হচ্ছে, মনে ভারী কষ্ট। সন্তানের জন্য কি টিনুর কাছে কোনোদিন কষ্ট এইরকম রূপ তোমরা দেখতে পেয়েছো? টিনুর দেখতে পেয়েছো? কেউ যদি পাও আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদি ভাই, বা হ্যাঁ আন্টি, বা হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ মাসিমা, হ্যাঁ কাকিমা, যার যেরম মনে হবে আমাকে দেখে সম্বোধন করতে, সে সেরমভাবে জানিও আমাকে। বুঝতে পারলাম, অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, আমি ওয়েট করব, আমি ওয়েট করব। কেন আমি দেখতে পাইনি ভাই এই 2.5 বছরে? ফ্ল্যাট 3 নম্বর ফ্ল্যাট ছেড়ে 4 নম্বরের দাদার বাড়িতে গিয়ে উঠলো, তারপরে কি করবো? যে তোমাদের বললাম আগে 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 যা হবে তাই দেখতে পাবো, সেই নিয়ে তো এখন বক্তব্য রাখার সময় আসেনি। হ্যাঁ, যখন হবে তখন বক্তব্য রাখবো। কিন্তু কৃষাণুর জন্য তো বক্তব্য রাখার 2.5 বছরে যথেষ্ট আমরা সময় পেয়েছি। টিনুও তো যথেষ্ট সময় পেয়েছে, তাই না? টিনুকে কেউ দেখেছো এই ফ্ল্যাট ছাড়ার জন্য যে চোখের জল, মুখ ছলছল করছে একেবারে? দেখেছো কেউ? আমি দেখিনি, কিন্তু আমি কোনো দিন দেখিনি, আমি কোনো দিন দেখতে পাইনি। এইখানেই আমার টিনুকে খারাপ লাগে। আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলে অন্ধ সাপোর্টার নই। অন্ধ সাপোর্ট আমি জিন্দগিতে কাউরির বিষয় হতে পারবো না, পারবো না। ওরে বাপ রে বাপ, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো তাহলে যদি অন্ধ সাপোর্টার হই। কেন হতে যাব? হ্যাঁ, কন্ট্রোভার্সি কি এটা? যা দেখবো তাই বলবো, ভিডিও টু ভিডিও করি, যা প্রথম দিন থেকে এখনো পর্যন্ত এবং শেষ দিন পর্যন্ত যতদিন ভগবান আমাকে করাবেন ততদিন আমি এই ভিডিও টু ভিডিওই করব, এবং যা দেখবো তাই বলবো, এবং নিরপেক্ষ ভিডিও করব। বুঝতে পারলাম? আমি কিন্তু চোখের জল দেখতে পাইনি। তার নারী চেরা সন্তান একটা 5 বছর অতিক্রম করলো, 6 বছরে পড়বে সামনের বছর, তার জন্য চোখের জল। টিনুকে আজ পর্যন্ত দেখেছো 2.5 বছর ধরে ভিডিওর মাধ্যমে যে এসে চোখের জল ফেলছে? দেখেছো কি? সুতরাং দেখতে যেটা পাইনি সেখানে তো কিছু বলার থাকেই, এতগুলো কথা বলার থাকে, এতগুলো আজকে এই ভিডিও বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমার ভিডিও, কিন্তু কিছু তো বলবো। হ্যাঁ, কিছু তো বলবো বলে ভিডিওটা করছি। ভেবো না আমি ওকে মানে বাটার দিচ্ছি, প্রশ্নই আসে না। আমি কাউকে কোনো দিন বাটার দেওয়া পছন্দ করি না ভাই, পছন্দ করি না। আমি যা দেখি তাই বলি। এবার তোমরা বলতে পারো যে আপনি সন্তান সম বলেন, তারপরে বলেন আমার ছেলে অন্যায় করলে আমি বলবো না? হ্যাঁ, এ আবার কি কথা? আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমার ছেলে কিছু ভুল করছে, আর আমি মা হয়ে চুপ করে বসে বসে বা 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 কি ভালো করছে বা 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 বলবো? মানুষের বলার ধর্ম আমাদের, করার ধর্ম এটা নয় তো। সুতরাং কেন করতে যাব? টিনুর চোখের জল আমার খারাপ লেগেছে দেখে, যে তুমি ফ্ল্যাট ছাড়ছো, তুমি ফ্ল্যাটের মায়া তোমার এত হলো, আর তোমার নারী চেরা সন্তান, তার জন্য তোমার দয়া মায়া, তোমার চোখের জল তো আমরা কেউ কোনোদিন দেখতে পাইনি। হ্যাঁ, তুমি আবার নাকি মা কৃষাণুর? ছি 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 ছি, ভাবতে আমার ঘেন্না করে টিনু। কিছু কিছু বিষয় এমন করো না, কন্ট্রোভার্সি চাইছো ঠিক আছে, কন্টেন্ট করছো ঠিক আছে, কিন্তু ওভার অ্যাক্টিং করতে যেও না। এটা আমার কাছে না একটু ওভার অ্যাক্টিং লাগলো, জানো তো। তুমি তো ফ্ল্যাট, এ তো দিল্লি গিয়ে একটা ফ্ল্যাট নিয়েছো, ওই ভাড়া বাড়ি, ভাড়া বাড়ির সম্বন্ধে কেউ এত মায়া করে নাকি? ভাড়া বাড়ি, তোমার তো আবার যাযাবরের লাইফ, আজ এখান কাল ওখান পরশু সেখান, তুমি কোথায় সেফ?
এখানে শুনেছিলাম নাকি তুমি সেফ জোনে আছো, তো এখান ছাড়তে হচ্ছে কেন? এখানটাও সেফ জোন থেকে রিজেক্ট হয়ে গেল, মানে এখানটাও ডিসমিস হয়ে গেল। বুঝতে পারছি না তোমার সেফ জোনটা আদৌ কোথায়, আদৌ কোথায় আছে? তো কোথাও সেফ জোন নাকি? কোথায় আদৌ? এখানে তুমি ভেবেছিলে ছোট ঠাম্মি আছে, ঠাম্মি নিজের ঠাম্মি আছে, সে তাদের সেই সম্পর্কটাতে তুমি এই দিল্লি এই ফ্ল্যাটটা মানে মাকে নিয়ে আসার পর থেকে, মানে যখন তুমি মোহনপুরে এলে মায়ের কি বলবো এমার্জেন্সি ডাকে যখন এসে পুজোর শপিং টপিং করলে, সবার জন্য কিনে দিলে, এমার্জেন্সিতে এসেছিলে, বুঝতে পেরেছি তোমার এমার্জেন্সি কী ধরনের, কত ধরনের, এক প্রকার দুই প্রকার তিন প্রকার বলে না, এরকম একটা হয় না পড়াশোনার মধ্যে বা কোনো জিনিসের মধ্যে? তোমার এমার্জেন্সিটা হচ্ছে সেই টাইপের, প্রকারভেদে তোমার এমার্জেন্সি কাজ করে। প্রকারভেদ আছে এখানে তোমার এমার্জেন্সির ব্যাপারে। সুতরাং আমি তো এগুলো ঢাকতে পারবো না, আমার তো এগুলো ঢাকা উচিত হবে না। যারা ডাকে ডাকে তাদের ব্যাপার, আই ডোন্ট কেয়ার, ওই নিয়ে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি তো পারবো না। আমি একটু স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে ভালোবাসি আর শুনতেও ভালোবাসি। হ্যাঁ, শুনতেও ভালোবাসি। সুতরাং তোমার এই দিল্লিতে শুনেছিলাম এখানে নাকি প্রচণ্ড তুমি সেফে আছো, এবার তোমার সাথে অনেকের যাদের যোগাযোগ আছে তাদের মধ্যে একজন দুজন বলেও যে তুমি এখানেই সেফ, তুমি এখানেই সেফ, দিল্লিতেই সেফ। তাহলে এখানটা ছাড়তে হচ্ছে কেন? এখানটা কেন ছাড়তে হচ্ছে? তুমি নয়ডাতে দাদার বাড়িতে সেফ এখন মনে করছো? হ্যাঁ, এটা সেফ জোন তোমার? হ্যাঁ, আসলে তুমি নিজেই জানো না তুমি কি করতে চলেছো। তোমার কোনো লক্ষ্যই নেই। ওই একটা কথা আছে না, পথিক তুমি কি পথ ভুলি, মানে একটা আছে কি জানো, শকুন্তলা না কি যেন, যাই হোক, কপালকুণ্ডলা, কপালকুণ্ডলাতে আছে না একটা মানে লাইন আছে না, পথিক তুমি কি পথ হারাইয়াছো। টিনুর কথা টিনুর লাইফটা হচ্ছে সেই রকম। টিনু এখন যাযাবর বা পথিক বলতে পারো, ও সম্পূর্ণ পথভ্রষ্ট হয়েছে, সম্পূর্ণ পথভ্রষ্ট হয়েছে, এবং ও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ও নিজে বুঝতে পারছে না ও কী করবে, ওর জীবনটা কী করে সেটেল হবে, ও কী করবে, এই জায়গাটা না ও সম্পূর্ণ নিজে নষ্ট করে ফেলেছে। আর ওর পাশে দাঁড়িয়ে কেউ উপদেশ দেবে বা ভাবে পরিচালনা করবে, সেই জায়গাটা টিনু কিন্তু বাতকুল্লা ছাড়ার পরে একেবারেই পায়নি, যার জন্য টিনুর লাইফটা এরকম যাযাবর হয়ে গেল, পুরো যাযাবর, পুরো যাযাবর। খুব খারাপ লাগছে দেখে, খুব খারাপ লাগছে। কিন্তু আমি তো কিছু বললে হবে না, আমি তো তোমার কেউ নই, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আন্টি হতে পারি, কিন্তু তোমার রিলেটিভ তো নয়। তোমার যারা তোমার উপকারে লাগবে, তুমি যাদের দিনরাত পয়সা দিয়ে তাদের মন শান্তি দেওয়ার জন্য সব কিছু করছো, তার তারা তোমার জন্য কি করছে? তারা কি করছে? তারা কি করছে? তারা থাকতে তুমি সেফ জোন খুঁজে বেড়াচ্ছ কেন? আমার তো মনে হয় তুমি মোহনপুরে তোমার দাদা বৌদি মায়ের কাছে বাড়িতে থাকলেই সবচেয়ে সেফ জোনে থাকতে, সবচেয়ে সেফ জোন ছিল ওইটা। তুমি সেখান থেকে এখান ওখান সেখান এই যেখানে এখন 3 নম্বর ফ্ল্যাটটা ছাড়ছো, যার জন্য চোখের জল ফেলছো, এটার জন্য তো তুমি সেফ জোনে এসেছি বলে বেশ একটা আত্ম অহংকারের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলে। এখন সেখানেও আর সেফ মনে করছো না? কারণ শোনো, তোমার কোথাও আর সেফ নয়, কোথাও নয়, কি তোমার মন অস্থির হয়ে গেছে, তোমার মস্তিষ্ক ভ্রষ্ট হয়েছে, মতিভ্রম বলে না, তোমার সেই মতিভ্রম হয়েছে, যার জন্যই তুমি সেফ জোন খুঁজে বেড়াচ্ছ। সেফ জোন না মানুষের এইভাবে খুঁজতে হয় না, এইভাবে খুঁজতে হয় না। সেফ জোন থাকে তোমার মা, তোমার দাদা বৌদি, মোহনপুরের বাড়িটাই তোমার আমার মনে হয় ওইটাই তোমার সবচেয়ে বেশি সেফ জোন ছিল, ওইটাই ছিল। কারণ এই নয়ডার দাদা বৌদি তো তোমার নিজের না, কিন্তু তোমার তো নিজের দাদা বৌদি আছে, তোমার নিজের মাতৃদেবী অমাবস্যা দেবী আছেন। তা তুমি সেইখানটা ছেড়ে, যতক্ষণ ঠাম্মির সাথে যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, তখন ঠিক ছিল, কিন্তু তাও এই বয়স্ক মহিলার কাছে সেফ জোন, এটাও তো একটুখানি অস্বাভাবিক লেগেছে। হ্যাঁ, একটা বয়স হয়ে গেছে, বিরাট বয়স হয়ে গেছে তার, সবার আমাদের হবে, শুধু তার না, সবার হচ্ছে, সবার হবে, কিন্তু তুমি সেই তার কাছে সেফ জোন তবু মানিয়ে নিলাম, ছোটো ঠাম্মি ছিল, ঠাম্মি ছিল, তাদেরকেও তো তুমি তোমার মার মানে ওই মাকে নিয়ে যখন মোহনপুর থেকে ফিরলে এমার্জেন্সি ঘটনার পরে, তারপর থেকে তো দেখলাম তোমার সেই ছোটো ঠাম্মি, ঠাম্মি, তোমার বাবা, পিতৃদেব, কাউরির সাথে আর রিলেশন নেই।
তাহলে সেখানেই তো তোমার সেফজন হারিয়ে ফেলেছো। এবার তোমাকে অকুলে ফেলে তোমার মা দিব্যি টং 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 করে চলে গেল কেন? না, তার ভ্রমণটি তো তোমার যা মেয়ের ঘাট থেকে যা যা করার দরকার ছিল তার হয়ে গেছে। যা যা দেখতে এসছিল, খেতে এসছিল, কিনতে এসছিল, কচিখুকি সাজতে এসছিল, তার সেই অধ্যায় কমপ্লিট করে সে চলে গেল মোহনপুরে ছেলে ছেলে ওর কাছে। এবার গিয়ে মৌসুমি জন্মদিন, তাকে শাঁখা বাঁধানো দিচ্ছে, তাকে এই দিচ্ছে, জামা কাপড় কিনছে, ঘুরছে। পয়সা টাকা তোমার পয়সা, তুমিও জানো, আমরা সবাই বুঝি। হ্যাঁ, তুমি নিজে 100% জানো যে তোমার বাড়িতে কোনো ঠাঁই হলো না, কারণ তোমাকে তোমার দাদা বৌদি, তোমার মা ওখানে রাখতে দেবে, থাকতে দেবে না। আমরাও জানি টিনু, তুমি মুখে না বললেও আমরা বুঝতে পেরেছি অনেক দিন আগে, অনেক দিন আগে বুঝেছি, বোঝাতে পারছি যে তোমার ওই দাদা বৌদি আর তোমার মা, এই আমাবস্যা দেবী যে তার স্বামীকে এই বয়সে ত্যাগ করে, সে তোমাকে থাকতে দেবে? থাকতে দিলে প্রথম দিনেই থাকতে দিত, ওইখানে ওই ফ্ল্যাটগুলো নিতে হতো না। একটা সমর্থ মেয়েকে, যে যার এইরকম জীবন কাহিনী, তাকে কখনো না ফ্ল্যাটে ফোকলার হাতে তুলে দিত না বিয়ে কর বলে, বিয়েই দিতে দিত না যদি উনি ঠিক হতেন। তোমার মাই তো আসল পুণ্যে আমাবস্যা দেবেই গণ্ডগোল। তা তোমার সেফ জোনটা কোথায়? কোথায়? কোথাও নয়। নয়ডায় দাদার ঘরে গেছো তো, এটা আবার কি হলো বলো তো? কাবাব মে হাড্ডি হয়ে গেল। দাদা বৌদির কাছে তুমি কাবাব মে হাড্ডি হয়ে গিয়ে বসে থাকলে, বুঝতে পারছি। আর কাবাব মে হাড্ডি বিষয়টা জানো তো? জানো তো কতখানি খতরনাক হয়? হ্যাঁ, তাহলে তোমার সেখানেও সেফ জোন নয়, তুমি 100% বুঝতে পারছো? তা তোমার সেফ জোনটা কোথায় ভাই? দেখাতে পারবে সেফ জোনটা কোথায়? যে মানুষটা তার পুত্র একটা, মানে একটা শিশুকে ছেড়ে এসছে, 2.5 বছর হলো, সেই মানুষটা কোনো দিন কৃষাণুর জন্য চোখের জল কেউ দেখতে পায়নি। মিথ্যে কথা। আজকে জামা কাপড় কিনছি, আজকে আংটি কিনছি, এই করে করে দিন কাটিয়েছে, সে যার কথাই হোক, বক দাদা, হ্যান দাদা, ত্যান দাদা, কাক দাদা, কিন্তু বলেছে তো ভিডিওর মাধ্যমে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, কোনো দিনই ঠিক নয়, মাথা মোটা, একদম 100% মাথা মোটা টিনু, যার জন্যে ওকে এই দুর্ভোগের সম্মুখীনগুলো হতে হচ্ছে। তোমরাই বলো না, দাদা নিজের মোহনপুরে বাড়ি ছেড়ে ওকে বিতাড়িত করে দিল। ওর মা খুব সুন্দরভাবে সাইড করে দিল ওকে, যে দিল্লি থেকে সব ঘুরে টুরে নিয়ে ওর পয়সায় ওর ঘাড়ে বসে সমস্ত কচিকুকি সেজে খেয়ে দে সব কিছু করলো, করে টোরে ওকে সাইড করে ছেড়ে দিয়ে চলে গেল। কোনো মা পারে এখনকার দিনে, যা দিনকাল পড়েছে? পারে? পারে কেউ? তোমরা বলো না। আমরা হলে পারতাম যে আমি ফিরে যাচ্ছি, চল বাবা, আমার মেয়েটাকে, সমস্ত মেয়েকে এখানে একা রাখবো না, ওর এমনিতেই জীবনটা কত তছনছ হয়ে গেছে, কতখানি আঘাত পেয়েছে, নিয়ে যায়। ওর মা নিয়ে গেল না, ওখানে যে আমার সোনা আছে, সোনার বউ আছে মৌসুমি, ওদেরকে খুশি রাখতে হবে, দে কিছু টাকা, দে দে গয়নাগাটি দে, কেনার পয়সা দে, আমাকে গিয়ে মৌসুমির জন্মদিন আছে, তাকে খুশি করতে হবে তো, না হলে সোনাও তো লাথি মারবে। ভক্তিবাবু মেরেছেন, সোনাও মারবে, সোনা সোনার বউ, ভাবতে পারছি। সুতরাং টিনু কোথাও সেফজন আর জীবনে পাবে না। এরপরে বাবা লোকনাথ ঠাকুর জানেন, আমি সবসময় চাইবো টিনু ভালো থাকুক, কিন্তু খারাপ লাগে। ফ্ল্যাটের জন্য চোখের জল ফেলছে, কৃষাণের জন্য কেউ তোমরা দেখোনি, দেখতে পাবে না, সেটা নাকি আড়ালে আবডালে ফেলে। বাবা, কত 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 রঙ্গ দেখবো গো তুলসী তলায় শুয়ে শুয়ে। ছেলের জন্য চোখের জল আড়ালে আবডালে ফেলতে হয়, আর ফ্ল্যাটের জন্য চোখের জল ভিডিওর সামনে ফেলতে হয়। তাহলে কোনটা বেশি আপন তোমরাই বলো? কোনটা বেশি আপন? কৃষাণু তো নয়, ফ্ল্যাট আপন। ঘন ঘন ফ্ল্যাট চেঞ্জ করবো, হ্যাঁ, ছেলে খেলা করে যাচ্ছি। কৃষাণু যেরকম লাফালাফি করছে এইটুকুনি বয়সে, করারই কথা, বাচ্চা বয়স, ঠিক তার মাও এইরকম করছে, তার মাও ওরকম করছে অমাবস্যা দেবী, বুঝতে পারলাম। তবু সেই অমাবস্যা দেবী একদম শেয়ানার চেয়ে শেয়ানা, শেয়ানার মানে বললাম তো, শেয়ানার চেয়ে শেয়ানা। মেয়েটাকে জলে ভাসিয়ে দিয়ে কেটে পড়লো, টুক করে কেটে পড়লো। তোমরা হলে পারতে? আমি হলে পারতাম না। আমি যদি মা হতাম না, টিনুর অমাবস্যার দেবীর জায়গায় থাকতাম, আমি কখনো টিনুকে এইভাবে ছেড়ে চলে আসতে পারতাম না। আমি গেলে তোকে নিয়ে যাব, থাকলে এখানে থাকলে আমি তোর সাথেই থাকবো। ওখানে তো ছেলের বউ তার বাড়িতে আছে, ওদের আবার অসুবিধা কী? পাশাতে আমার আত্মীয়ও আছে। চাদরটা খুলে যাচ্ছে ভাই, চাদরটা ঠিক করে নিতেও পারিনি। তো যাই হোক, আত্মীয় আছে ওখানে, তো চেনা জানা ছোটোর থেকে ওখানে, ওদের আবার অসুবিধা কী?
কিন্তু তোর এখানে কে আছে? দাদা বৌদি তো সার্ভিস করে, তার তো নিজের লাইফ আছে, তার বাপের বাড়ি, সেখানে তার মেয়েকে তারা মানুষ করছে, এতটা বড় যখন করলো বাদ বাকিটাও তারাই করে দেবে। টিনুর ভরসায় তো নেই, তাহলে টিনুকে কার ভরসায় অমাবস্যা দেবী রেখে এলেন? কার ভরসা রেখে এলেন? তোমরাই বলো, একটা মা হয়ে কিভাবে মেয়েটাকে একা ছেড়ে দিয়ে চলে এলো? মানে কোনো ছিঁড়িছাদ নেই, কোনো ছিঁড়িছাদ নেই ভাই, কোনো ছিঁড়িছাদ নেই। যেদিন থেকে বাতকুল্লার থেকে বিতাড়িত হয়েছে সেই দিন থেকে এইরকম যাযাবর লাইফ, পথের প্রতীক হয়ে গেল টিনু। লাইফটা পুরো একদম তছনছ করে ফেললো। আর এর পেছনে দায়ী হচ্ছে ওর বাড়ির লোক, 100% দায়ী বাড়ির লোক। শ্বশুরবাড়ি তো হয়ে গেছে, ছেড়ে দাও, ওই অধ্যায়টা তো হয়ে গেছে, আমরা সবাই জানি 2.5 বছর আগে, সবাই তো সবটা জানি। কিন্তু এখনকার যে লাইফটা কাটাচ্ছে বাতকুল্লা থেকে চলে আসার পর, তারপরে পড়লো ফকলুর হাতে, ওর বাবা দিয়ে দিল যা ওখানে থাক, ফ্ল্যাট নিয়ে থাক, আমরা বন্ধু বন্ধু যাবো, আমাদের খাওয়াস। তারপরে ফকলু ঝেড়ে দিয়ে বেরিয়ে গেল, ব্যাস সে অধ্যায়টাও শেষ হয়ে গেল। বুঝতে পারছি? এবার চলে এলো দিল্লি। কেন না আমি দিল্লিবাসী হব, আমি দিল্লিবাসী হব। দিল্লিবাসী হয়েও দিল্লিতে থাকতে পারলো না, এইখানে থাকতে পারলো না, এবার চলে গেল নয়ডায় দাদার ঘাড়ে, কাবাব মে হাড্ডি হয়ে গেল। তাহলে বুঝতে পারছো ওর মানে সেফ জোন কীভাবে আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, ওর স্বাধীনতা আস্তে আস্তে কীভাবে ধ্বংস হচ্ছে মেয়েটার। এরপরে দেখবে ও কোনো লোকের বাড়িতে রান্না বান্না করবে, রাঁধুনি হয়ে যাবে। বুঝতে পারছি? যেটা ওর ঠাম্মি প্রথম থেকেই বুঝেছে যে আমার ছেলে মেয়ের ওপর আমার ভরসা নেই, আমাকে আমার মতন জীবন কাটাতে হবে, আমাকে করে খেতে হবে। উনি নিজের জীবনের তাগিদেই পেনশনও আছে, সম্মানের সাথে রান্নাবান্না করে ওখানেই এত বছর কাটিয়ে দিলেন। টিনু সেই পথটাই মানে মাথায় ছিল, ঠাম্মি পারলে আমিও পারবো। কিন্তু ঠাম্মির পথ তোমার পথ তো আলাদা। ঠাম্মি এই বয়সেও তোমাদের বাড়িতে এসেও রাঁধতে হয় ঠাম্মিকে, হতো হতো দেখেছি। তাহলে বোঝাতে পারছি বন্ধুরা যে টিনুর লাইফটা কি ভয়ঙ্কর হয়ে গেল। ও তো একা থাকতে চেয়েছিল না, নিজের জীবন, ওর ভিডিও দেখেই বলছি, ঠিক এমনি করে নিজের জীবন, কাউকে কৈফিয়ত দিতে হবে না। আবার যখন ইচ্ছা উঠবো, যখন ইচ্ছা খাবো, যখন ইচ্ছা বসবো, যখন ইচ্ছা বাথরুমে ওয়াশরুমে যাব, যখন ইচ্ছা মাথা দেবো, আকাশে প্লেন দেখবো, বাতাসে বাচ্চাদের খেলা দেখবো, চতুর্দিকে হা হা হি হি হা হা হি করে ঘুরে বেড়াবো, বাইরে বেরিয়ে ফুচকা খাবো, হ্যান খাবো, ত্যান খাবো। বুঝতে পারলাম? ও ভেবেছিল এই লাইফটা ওরে সহজ সরল জলের মতন, এই লাইফটাই কোনো মানে এটা যদি হিন্দি ফিল্ম করা যেত না ভাই, যাই বলো, টলিউডেও যদি এদের নেয় না, এদের লাইফের ওপর দিয়ে ভালোই সিনেমা হবে জানো তো। তবে নেবে কিনা জানি না, স্ক্রিপ্টটা তো জোরদার নয়, জলীয় স্ক্রিপ্ট। যে যাই হোক, ও ভেবেছিল এইটাই, যে এইরকমই একটা জীবন কাটাবো। এই যে নয়ডাতে দাদার বাড়িতে উঠলে তুমি কাবাব মে হাড্ডি হয়ে, এখানে তো তবু 10টা ডিম এনে এবেলা দুটো ওবেলা দুটো খেতে পাচ্ছিলে, হ্যাঁ, তোমার নিজের স্বাধীনভাবে। ওখানে তো একটা সংসার, তাদের তো একটা সিস্টেম আছে, সেখানে তুমি কাবাব মে হাড্ডি হয়ে থাকতে কেন গেলে? দিব্যি তো যাচ্ছিলে, এটাই তো ঠিক ছিল। কোনো আত্মীয়র বাড়ি না গিয়ে, আত্মীয় বলে নয়, কাউরির ঘাড়ে এইভাবে কাবাব মে হাড্ডি হতে নেই। তোমার এই দাদা বৌদির সাথেও সম্পর্কটা নষ্ট করে ফেললে, খুব তাড়াতাড়ি নষ্ট হতে চললো, খুব তাড়াতাড়ি। তাহলে তোমার আর কে থাকলো দিল্লিতে? আর কে বাকি থাকলো সেফ জোনে থাকার মতন? বুঝতে পারছো? আর কে বাকি থাকলো দিল্লিতে বলো তো? তুমি সেফ জোনে তুমি থাকতে যে চেয়েছিলে, বা তোমার যে হয়ে যে 2-1 জন বলে সেফ জোনে দিল্লিতে থাকবে, বলো তো, তারাও বলো তো ওর আর সেফ জোনে থাকার মতন কোনো কেউ থাকলো কি না? আমাকে একটু বলো। আমার শোনার ভীষণ স্বাদ রইল জানো তো, ভীষণ আকাঙ্ক্ষা বলবো না, স্বাদ রইল। টিনু কোথায় থাকে? সেফ জোনে থাকতে গেছে তো দিল্লিতে, তা কোথায় থাকে আমি দেখতে চাই। ফ্ল্যাটের জন্য চোখের জল ফেললো, কৃষণের জন্য করেনি গো। 3বার বলে ফেললাম, আর বারবার বলবো না, নিজেকেও সংশোধন করতে হবে। 3বার বলে ফেলেছি, আর বলবো না। আমি দেখি এই টিনুর পরিণতি কোথায় দাঁড়ায়, আমিও দেখি এবারে। কারণ খুব তো অভিজ্ঞ হয়ে গেছে না, পয়সা ইনকাম করছে 2 হাত ভরে, ভাবছে একেবারে ভুবন কিনে নিয়েছি, আমার হাতের মুঠোই ভুবন, আমার হাতের মুঠোই ভুবন। আমি সকালকে বলবো এই সূর্য ওঠ, উঠলো, এই সূর্য ডোব,
ডুবলো, এই ধরনের মানে মানসিকতা এনে নিয়েছে, সম্পূর্ণ অবসাদগ্রস্ত হয়ে গেছে, সম্পূর্ণ। ওর ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, এবং কি বলে তোমার কাউন্সিলিংয়ের দরকার, না হলেও পুরো বয়ে যাবে, পুরো বয়ে গেছে, বয়ে যাবে। আমি বলছি তোমাদের, ও পুরো বয়ে যাবে, কারণ ওকে পরিচালনা করার মতন কেউ নেই। দাদা বৌদি নিজস্ব লাইফ আছে, নিশ্চিত তাদের ঘরে বসিয়ে রাখবে না, হ্যাঁ, তাদের ঘরে বসিয়ে রাখবে না। তাহলে বুঝতে পারছো এইবার টিনুর যে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, সামনের দিনগুলো কতখানি ভয়ঙ্কর মেয়েটার, তোমরা কিছু আইডিয়া করতে পারছো? যারা ওকে ভালোবাসো আইডিয়া করো, অবশ্যই পারছো তোমরা, কারণ তোমরা জানি বুদ্ধিমান বুদ্ধিমতী, আমি জানি তোমাদেরকে কতখানি ভয়ঙ্কর টিনুর জীবন হতে চলেছে। শুধু এইগুলোই খারাপ লাগছে বলেই আমি এই জন্যই নিরপেক্ষ ভিডিও করি, যে আমি যদি পক্ষপাতিত্ব করতাম এই ভেতরের এতগুলো কথা বলতে পারতাম না। এই জন্যই নিরপেক্ষ ভিডিও করি, যে আমি সব রকম যা দেখবো তাই বলবো, একটা ভিডিওর মাধ্যমেই বলবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন দেখি টিনুর জীবনে কি হতে চলেছে, অপেক্ষায় রইলাম ক্রমশ প্রকাশ্য। তো সবাই আমরা দেখতে পাবো। হ্যাঁ, শুধু ভগবানের কাছে বলবো, বাবা লোকনাথ ঠাকুরের কাছে, মেয়েটাকে সুবুদ্ধি দাও, সৎ পথে পরিচালনা করো, কারণ ওর আগে পেছনে সৎ পথে পরিচালনা করার পর করার মতন বাতকুল্লা ছাড়ার পরে কেউ ছিল না, এখনও নেই, এখনও নেই। আজকের মতন আসলাম বন্ধুরা, মনে হয় দুবার বলে ফেললাম, এরম হয় গো, আবেগ ভিডিও করতে করতে না এরম একটা আবেগ এসে যায়, আরে আরও বলার আছে, আরও বলার আছে, কিন্তু অনেকটা হয়ে গেল জানো তো, 31 মিনিট হয়ে গেছে, আর না, যথেষ্ট বড় হয়ে গেছে ভিডিও। চলো, গুড নাইট, টাটা।